হঠাৎ করে বিকট গোলাগুলির শব্দ। আমার আব্বা আম্মা সবাই মিলে আমরা আমাদের বাসার দরজা থেকে বারান্দা থেকে উঁচু করে দেখার চেষ্টা করলাম, দেখলাম যে ট্যাঙ্কের মতো গাড়ি তারা এসে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং ফায়ার করছে, উপরের দিকে করছে, সোজাও করছে। আর সেই মেডিকেল কলেজ হাসপাতালে ঢোকার পথে দেখা যাচ্ছে অনেক লোক ব্যান্ডেজ, কেউ পা ভাঙা, কেউ হাত ভাঙা। তারা নানা কথা বলছে যে শহরের বিভিন্ন অঞ্চল থেকে তারা আসছে। তারা বলছে যে এরকম জ্বালিয়ে দিয়েছে, শাঁখারি বাজার বললো পুরোটাই জ্বালিয়ে দিয়েছে। সেখান থেকে অনেক পোড়া মানুষ দেখলাম সেখানে আসছে। তারা বলছে যে নারিন্দা, শাঁখারি বাজার, সদরঘাটও তারা গুলি করেছে। দর্শক সকলকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ আয়োজনে। 26শে মার্চ বাংলাদেশ তার 55তম স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছে। 26শে মার্চের আগে 25শে মার্চ রাতে নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নরকীয় এক হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনাবাহিনী। সেদিন ঢাকায় কি ঘটেছিল, কি হয়েছিল নিরস্ত্র ঘুমন্ত বাংলাদেশের উপরে, কি হয়েছিল ঢাকা শহরে, সে বিষয়ে সে সময়ের প্রত্যক্ষদর্শী ঢাকায় অবস্থান করছিল স্কুল শিক্ষার্থী এসএসসি ক্যান্ডিডেট ডাক্তার মোস্তাক হোসেনের সঙ্গে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব সেই রাত্রে কি হয়েছিল। স্বাগত আপনাকে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ এই আয়োজনে। মূলত 1971 সালের 25শে মার্চ যে কালো রাত্রির কথা বলা হয়, সেই রাতে পাক হানাদার বাহিনী আমাদের দেশে নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর যে ঝাঁপিয়ে পড়ে, সে রাত্রে সেই সময় আপনি কোথায় ছিলেন? আমি তখন স্কুলে এসএসসি ক্যান্ডিডেট। আমি তৎকালীন সময়ে ছাত্র রাজনীতির সাথে পুরোপুরি জড়িয়ে পড়ি 1969 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে, এবং প্রতিনিয়তই ছাত্র সংগ্রাম পরিষদের যে কর্মকাণ্ড, সেখানে স্কুলের ছাত্র হিসেবে আমি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম। তো 25শে মার্চ রাতের বেলা আমাদের বাসা ছিল সোভানবাগ। এখন যে পেট্রোল পাম্পটা আছে তার পাশেই, রাস্তার পাশে কিছু দোকানপাট ছিল, তার পেছনে আমাদের বাসা। তো ওই দিন বিকেল থেকেই একটা থমথমে ভাব। আমি প্রতিদিন আমার স্কুলের বন্ধুদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর বাড়ির সামনে যে ধানমন্ডি লেকের পার, সেখানে যেতাম সর্বশেষ খবর জানার জন্যে। তো সেখানে বিকেলবেলা আমাদের ছাত্রলীগের তৎকালীন নেতারা বলল যে প্রস্তুত থাকো বাসায়। তখন তো টেলিফোন, মানে মোবাইল টেলিফোন ছিল না, আমাদের বাসায় টেলিফোন ছিল না, ডাক দিলে বেরিয়ে আসবা। তো রাত্র আনুমানিক 9টা-10টার দিকে আমাদের পাড়ার বড় ভাইরা তারা আমাকে বাসা থেকে ডেকে নিলেন। আমরা সেই রাস্তার পারে বড় বড় সেই গাছের গুঁড়ি, ড্রেন পাইপ, তারপরে ইট পাথর, কাঁটাতার, বিভিন্ন বাড়িঘর থেকে চেয়ার টেবিলও দিয়েছিল ছুঁড়ে ছুঁড়ে, সেগুলো দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছিলাম। আমি ছিলাম সোভানবাগে, আমাদের বাসার সামনেই যে পেট্রোল পাম্পটার সামনে রাস্তায় একটা ব্যারিকেড, বড় একটা ব্যারিকেড করেছিলাম। তার ওদিকে আরেক দল করছিল, আরেকটা বঙ্গবন্ধুর বাড়ির কাছাকাছি ব্যারিকেড করেছিল। সেই ব্যারিকেড করবার পরে রাত্র প্রায় আনুমানিক 12টা নাগাদ আমার বড় ভাইরা বলে তুমি বাসায় চলে যাও। তখন বুঝিনি এই ভাষায় হয়তো এখন গিয়ে আর কোনো কাজ নেই। বাসায় গিয়ে আমি একটু মানে শুভ এরকম করছি, হঠাৎ করে বিকট গোলাগুলির শব্দ। আমার আব্বা আম্মা সবাই মিলে আমরা আমাদের বাসার দরজা থেকে বারান্দা থেকে উঁচু করে দেখার চেষ্টা করলাম, দেখলাম যে ট্যাঙ্কের মতো গাড়ি তারা এসে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং ফায়ার করছে, উপরের দিকে করছে, সোজাও করছে। তখন বুঝলাম যে ব্যারিকেডটা দেওয়া হয়েছে যে পাকিস্তান বাহিনী যেন বঙ্গবন্ধুর বাড়ির দিকে আসতে না পারে, শহরের ভেতরে ঢুকতে না পারে। এবং আমরা কিছুক্ষণ পরে যেহেতু গুলি লাগতে পারে, আমার আব্বা, চাচা একসাথেই থাকতাম আমরা, আমাকে সহ তারা ভিতরে চলে আসলেন এবং এক পর্যায়ে মনে হচ্ছে আমরা মেঝেতে শোয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল, যে গুলি যদি লাগে যেন মেঝেতে শুয়ে লাগবে না। এভাবে সারা রাত চললো। মাঝে মাঝে উঠে দেখার চেষ্টা করা কোথায় কি। আমরা একবার উঠানেও বেরিয়ে আসলে দেখলাম যে বিভিন্ন জায়গায় আগুনের লাল শিখা হচ্ছে, সারা শহরে গুলির শব্দ এবং মাঝে মাঝে স্লোগান, জয় বাংলা স্লোগান হচ্ছে। তো এইরকম বিভীষিকার মধ্যেই সময়টা কাটলো এবং আমরা খুব উদ্বিগ্ন ছিলাম যে বঙ্গবন্ধুকে কি মেরে ফেললো নাকি ধরে নিয়ে গেল, তার বাড়িটা কি আছে নাকি সেটা তারা ট্যাঙ্ক দিয়ে গুড়িয়ে ফেলেছে বা ইত্যাদি। এরকম খুবই একটা আতঙ্ক এবং
আমার মধ্যে তখন খুব ক্ষোভ, জিদ, যে এত বলার পরেও সারা দেশের মানুষ ভোট দিল 6 দফার পক্ষে, স্বাধীনতার পক্ষে, এবং বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা হচ্ছে। সেই আলোচনা কোনো ফলাফল না দিয়ে এভাবে গুলি করা হচ্ছে। তখন তো এখন স্বাধীন করা ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় নেই। সে রাত্রে ঢাকায় ছিলেন, যদি বলি ঢাকার অবস্থাটা কি দেখলেন পরের দিন সকালে? সেদিন থেকেই কি যুদ্ধ পরবর্তীতে শুরু? আপনারা প্রতিরোধ কিভাবে গড়ে তোলেন একদম অস্ত্র ছাড়া? ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়লাম। আমার বন্ধু যারা স্কুলের, প্রথমে ওদের বাসায় গেলাম, ওদেরকে নিয়ে আমরা 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলাম। দেখলাম যে রাস্তার সামনেই সেনাবাহিনী পাহারায় আছে, কাজে অত ভিতরে যাওয়ার সাহস পেলাম না। দূর থেকে দেখলাম যে বঙ্গবন্ধুর বাড়িটা অক্ষত আছে। রাস্তার মানুষ বলাবলি করছে, কেউ বলেছে যে বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গেছে, কেউ বলেছে না বঙ্গবন্ধু চলে গেছে, বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে, এই ধরনের কথা শুনলাম। কেউ বলেছে সে পাকিস্তান বাহিনী আসার আগেই চলে গেছে, কেউ বলো না আর্মি তাদেরকে ধরে নিয়ে গেছে। কারণ তখনও কোনো ঘোষণা কোনো দিক থেকে আসেনি। তখন আমরা আমার বন্ধুদের সাথে মিলে মিরপুর রোড দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে গেলাম নীলক্ষেতের মোড়ে। তো দেখলাম যে গুলি খেয়ে একটা রিক্সাওয়ালা পড়ে আছে, এবং ওই সময় নীলক্ষেতের ওই রাস্তার পাশেই ছোটো ছোটো বস্তিমতো ঘর ছিল, সেগুলো দেখলাম যে ভাঙা, কোনো আগুন জ্বলছে। এবং আমরা বেশ একটা আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত, যে তৎকালীন ইকবাল হল, সার্জন জহুরুল নাম দেওয়া হয়েছিল, কারণ ইকবাল হলেই ছিল নেতৃবৃন্দের পুরো হেডকোয়ার্টার। সেখানে ঢুকতেই দেখলাম যে কতগুলো লাশ পড়ে আছে রাস্তার দুপাশে। কোনো সামরিক বাহিনী কাউকে দেখিনি আমরা। তো ঢুকলাম সেই ইকবাল হলের সেই রাস্তা ধরে, হলের ভিতরে ঢুকতে চাইলাম, কিন্তু গেটটা বন্ধ করা ছিল। তখন আমরা আরও হেঁটে ইকবাল হলের ওই মেইন গেট পার হয়ে এক্সটেনশন বা ভবন যেটা বলে, ওইদিকে গেলাম। সেখানে দেখলাম রাস্তার পাশে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন লাশ পড়ে আছে। অনেকে দেখতে এসছে, বিশেষ করে যারা ঢাকায় আত্মীয়স্বজন আছে তারা দেখতে এসেছে, তাদের ছাত্ররা কে কোথায় আছে না আছে, কিন্তু মুখ ফুটে খুব একটা কথা বলছে না, মানে ছোটো ছোটো ভাষায় কথা বলছে। কেউ বলেছে এখানে ছাত্র যারা ছিল সব মেরে ফেলেছে, কেউ বলছে ছাত্রদের পাবে কোথায়, তারা তো সব আগেই চলে গেছে। এখানে রাইফেল টাইফেল ছিল, যারা মুক্তিযুদ্ধের ট্রেনিং নিচ্ছিল তারা। সেখান থেকে হেঁটে আমরা এই SM হলের পিছন দিক দিয়ে জগন্নাথ হলের দিকে গেলাম। জগন্নাথ হলের ভিতরে যে রাস্তাটা, সেখানে দেখলাম যে সেখানেও গুলির চিহ্ন, হলের মধ্যে লাশ পড়ে আছে ইতস্তত বিক্ষিপ্ত। এবং সেখানেও আমরা দেখলাম যে একটা, যারা জগন্নাথ হলে অনেকেই, যারা হলের তারা তেমন কেউ ছিল না, কিন্তু আশেপাশের যারা কর্মচারী, স্থানীয় মানুষ, তারা বলছিল যে অনেক লোককে ধরে নিয়ে গেছে, অনেক লোককে মেরে ফেলেছে, শিক্ষকদেরকে মেরে ফেলেছে, নাম কেউ বলতে পারছে না। সেভাবে করে করে আমরা বন্ধুরা হেঁটে মেডিকেল কলেজ হাসপাতাল দিকে গেলাম। সেই মেডিকেল কলেজ হাসপাতালের ঢোকার পথে দেখলাম যে অনেক লোক ব্যান্ডেজ, কেউ পা ভাঙা, কেউ হাত ভাঙা। তারা নানা কথা বলছে যে শহরের বিভিন্ন অঞ্চল থেকে তারা আসছে। তারা বলছে যে এরকম জ্বালিয়ে দিয়েছে, শাঁখারি বাজার বললো পুরোটাই জ্বালিয়ে দিয়েছে। সেখান থেকে অনেক পোড়া মানুষ দেখলাম সেখানে আসছে, তারা বলছে যে নারিন্দা, শাঁখারি বাজার, সদরঘাটও তারা গুলি করেছে। তারপরে এমার্জেন্সিতে গিয়ে দেখলাম তখনও অনেক আহত, আউটডোরে অনেক আহত ব্যক্তিকে নিয়ে এসছে। এমার্জেন্সির আউটডোর তখন পাশাপাশি ছিল, সেখানেও অনেক মানুষ। এইভাবে মেডিকেল কলেজের ছাত্ররা খুব একটা দেখিনি, যারা আছে তারা চুপচাপ চোখের ইশারায় বললো তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, এখান থেকে আর্মি আসতে পারে। কারণ কারফিউ তখন আবার ওই দিন 26শে মার্চ শুক্রবার ছিল, কাজেই আমরা খুব বেশি দূর এগোতে পারিনি, কারণ নামাজের পরপরই বিকেল 4টা থেকে কারফিউ তুলে নেওয়ার কথা বলেছে। আমরা দ্রুত পা চালালাম। আমার বন্ধু কলাবাগান থাকতো, সাদুল্লাহ, পরে প্রকৌশলী হয়েছিলেন, এখন কানাডায় থাকেন। তো আমি বাসায় পৌঁছতে পৌঁছতে 4টা পার হয়ে গিয়েছিল। আমার আব্বা আম্মা খুবই উদ্বিগ্ন যে কারফিউ ভঙ্গ হয়ে যাচ্ছে, যদি গুলি করে মেরে ফেলতো। বললাম যে রাস্তায় এখনও অনেক মানুষ, তারা বাড়ি ফিরতে পারেনি। অভয় দেওয়ার চেষ্টা করলাম, তবে তারা অনুমান করতে পেরেছে অনেক মানুষ মেরে ফেলেছে, কারণ অনেক মানুষ রাস্তায় এসে তারা স্থানান্তর হচ্ছে, যারা বড় রাস্তার পারে তারা ভিতরে চলে যাচ্ছে এবং ঢাকা শহরে ছাড়ছে কেউ কেউ। তখন আব্বা আম্মা চাচা বলল যে আমাদের গ্রামের বাড়ি বরিশাল চলে যেতে হবে, কারণ এরপরে যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে যাবে। তো এরপরে কারফিউ উড্র হলেই আমাদের চলে যেতে হবে। তো সেটাই। তো আমি আর
বিস্তারিত বললাম না কি দেখেছি, কিন্তু তারা বুঝতে পেরেছেন যে এভাবে আর শহরে থাকা যাবে না, সবাইকে মেরে ফেলবে। আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, যদিও আমি স্কুলের ছাত্র মাত্র, কিন্তু তারা ঘুরে ঘরে ঘরে খুঁজে যারা এই স্বাধীনতার পক্ষে তাদেরকে সবাইকে, বিশেষ করে যারা যুবক বা তরুণ তাদেরকে মেরে ফেলবে। যদিও আমার আব্বা আম্মাও ওই সময় অত বয়স্ক ছিলেন না, কিন্তু তারা ভাবতে তারা চাকরি করছেন, কাজে তাদেরকে হয়তো ছেড়ে দেবে। তবুও তারাও ভয় পাচ্ছেন, এবং তারা বিশেষ করে আমার মা, আমার ছোটো ভাই বোন। তো সেই এবং এর পরের দিন কারফিউ ছিল, কারফিউ তুলেনি। তার পরের দিন যখন কারফিউ তুললো, হ্যাঁ না আচ্ছা, পরের দিন কারফিউ তুলেছিল। সেই কারফিউ তোলার পর আমরা আবার বেরিয়েছিলাম, আমি বন্ধুদের সাথে বেরিয়েছিলাম। এবং তখন নানা শুনলো যে এক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে একটা, সেখানে বলছে সম্ভবত চট্টগ্রাম বেতার কেন্দ্র, কিন্তু নামটা বলেনি। শোনা যাচ্ছে তারা বলছে বঙ্গবন্ধু মুক্ত এলাকায় চলে গেছেন, তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। টিক্কা খানকে গুলি করে হত্যা করা হয়েছে, মুক্তিযোদ্ধারা টিক্কা খানকে গুলি করেছে। আর কিছুক্ষণ পরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেবেন। এটা শুনতে শুনতে আমরা হাঁটছিলাম, এদিনে আমরা গ্রিন রোড দিয়ে হাঁটছিলাম। কিছুক্ষণ পরে শুনলাম যে এই স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা হচ্ছে। তো একজন ব্যক্তি বলছেন, সেটা তার নামটা উনি বলেননি, বাংলায় বলছেন যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন, তিনি মুক্ত এলাকায় আছেন, তিনি যুদ্ধ চালিয়ে যেতে বলছেন, তিনি সারা বিশ্বের কাছে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারও বেশ পরে শুনলাম যে আমি মেজর জিয়া বলছি, এই প্রথম একজন মানুষ তার নিজের নাম প্রকাশ করে বলছে, এবং অন বিহাফ অফ বঙ্গবন্ধু, ইংরেজিতে বলছিলেন, অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। যে একজন স্বনামে একজন আর্মির, বাঙালি আর্মি সামরিক অফিসার বলছে, এটা বেশ একটা উনি মানুষকে দেখলাম যে উজ্জীবিত, যে একটা ডাইরেকশন, যে আমরা এই গণহত্যাকে মেনে নিইনি, এবং বাংলাদেশের সৈনিকেরা বিদ্রোহ করেছে। এবং যখন বঙ্গবন্ধু নামে স্বাধীনতা ঘোষণা করলেন মেজর জিয়াউর রহমান, তখন ওই যে বলেছে যে বঙ্গবন্ধু মানে মুক্ত এলাকায় আছেন, সেই জিনিসটা বিশ্বাসযোগ্য হলো। যদিও টিক্কা খানকে গুলি করে হত্যা করা হয়েছে, এটা একটা উদ্দীপক খবর ছিল। আমাদের যারা বয়স্ক তারা সরাসরি এর বিরোধিতা করেন, কিন্তু আমরা যারা তরুণ তারা বিশ্বাস করেছিলেন হতেও পারে যে বাঙালি সৈনিকেরা হয়তো টিক্কা খানকে সেনানিবাসের ভিতরে গুলি করে হত্যা করেছে। তো এর পরের বার যখন কারফিউ উড্র হলো 29 তারিখের দিকে, সম্ভব বা 30 তারিখের দিকে, আমরা সপরিবারে আমরা ঘর থেকে বের হলাম, রিক্সা হাঁটা করতে করতে সদরঘাটে গিয়ে পৌঁছে দেখলাম যে কোনো লঞ্চ ঘাটে বাঁধা নেই, এবং লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে। তো আমরা নৌকায় করে জেনজিরা গেলাম। সেই জেনজিরা 29 তারিখে হবে সেদিন। জেনজিরা গিয়ে আমরা সেখানে অনেক লোক, হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ, তারা বিভিন্ন জায়গায় কোথাও কেউ শুয়ে আছে, মাঠে, বাড়ির আঙিনায়, ঘরের ভেতরে ভলান্টিয়াররা তাদেরকে পানি খাওয়াচ্ছে, বাচ্চাদেরকে দুধ দিচ্ছে, দুধ খাওয়াচ্ছে, খাবার হোটেলগুলো খোলা, তারা খাবার দিচ্ছে বিনা পয়সায়। তাতে সেইভাবে সেটা অনেক লম্বা কাহিনী। তো সেইভাবে আমরা গ্রামে পৌঁছে গেলাম। আর সেদিন 26শে মার্চ প্রথম প্রহর বা 25শে মার্চ রাতে বাঙালিরা কি আসলে আমরা কি কোনো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল কিনা ঢাকা শহরে? দেখুন, ঢাকা শহরে তো প্রতিরোধের সূচনা হয়েছে। প্রতিরোধের প্রস্তুতির জন্য দামি রাইফেল দিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছিল। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যেটা পরে জেনেছি, তারা এক্সপ্লোসিভ তৈরি করার তারা নিজেরা প্রশিক্ষণ নিচ্ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির ছাত্র যারা, বা কেমিস্ট্রির ছাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যারা, তারা কীভাবে দেশীয় গ্রেনেড তৈরি করা যায়। আর আমরা কখনো রাইফেল দিয়ে, কখনো লাঠি দিয়ে আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছিল। শরীর চর্চা বলছিল, তোমরা শরীরটাকে সুস্থ রাখো এবং সচল করো, আমাদের যুদ্ধ করতে হবে। আর প্রতিরোধের প্রথমটা হচ্ছে ব্যারিকেড দেওয়া, এবং সেই ব্যারিকেডটা একজন নিরস্ত্র জনসাধারণ, সামরিক প্রশিক্ষণ না থাকার পরও কীভাবে ব্যারিকেড তৈরি করতে হবে সে বিষয়ে কোনো ট্রেনিং নিশ্চয়ই ছিল না কারো। এই ব্যারিকেড দেওয়ার মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে বাধা দেওয়া, তারা যেন শহরের ভেতরে ঢুকতে না পারে, বঙ্গবন্ধুর বাড়িতে আসতে না পারে, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আসতে না পারে, রাজারবাগ পুলিশ লাইনে না আসতে পারে, এই সারা শহরে এভাবে ব্যারিকেড দেওয়া হয়েছিল। প্রতিরোধ তো তখন থেকেই শুরু। এবং 26শে মার্চে যদিও আমার সাথে সরাসরি দেখা হয়নি, কিন্তু সবাই কানাকানি বলছে যে
যুদ্ধ করতে হবে, গ্রামে গিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমাদের অনেক পুলিশ, অনেক বিডিআর, তৎকালীন সে ইপিআর বলা হতো, অনেক সেনাবাহিনী চলে গেছে ক্যান্টনমেন্ট ছেড়ে, তারা সেখানে যুবকদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধ করবে, এভাবে মানুষ বলাবলি করছিল। কেউ তো কারোর সাথে সরাসরি পরিচিত না, বলছে না। এবং আমরা যখন আমাদের পরিবার যখন পদ্মা পার হয়ে ওপারে গেলাম, তখন ছাত্রলীগের তৎকালীন সহতত্ত্ব সম্পাদক রেজাউল হক মুশতাক, ছাত্রলীগের প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইউসুফ ভাই এবং আরও একজন, তার নাম আমি জানি না, তাদের সাথে প্রথম দেখা হলো। এবং তখন তারা আমাকে বলল যে তোমরা দেশের ভিতরে থাকো, আমরা ভারতে যাচ্ছি, ভারতে আমাদের নেতৃবৃন্দর যে একটা পয়েন্ট আছে, সেখান থেকে একটা ইনস্ট্রাকশন আসবে এবং আমাদের অস্ত্রশস্ত্র আনতে হবে, আমরা দেশের ভিতরে আছি, তুমি কোথায় থাকবা? আমি বললাম যে আমার দাদা বাড়ি, নানা বাড়ি বরিশালের মুলাদিতে নাজিরপুর ইউনিয়নে বাণীবর্ধন গ্রামে থাকবো। বললো যে ঠিক আছে, মনে থাকবে, আমরা সেখান থেকে তোমাদের সবার কাছে অস্ত্র এবং আমাদের যা যোগাযোগ সেগুলো পাঠিয়ে দেব, আমরা যাচ্ছি। কাজেই আমি ঢাকা ছাড়ার পরে প্রথমে এটা জানলাম যে আমাদের ছাত্রলীগ নেতৃবৃন্দ বলছেন যে একটা পুরো পরিকল্পনা তাদের আছে। যেহেতু আমি অনেক সময় ছোটো ছিলাম, সেই পরিকল্পনার পরে আমরা জেনেছি যে তারা বলছেন যে তারা দ্রুতই অস্ত্রশস্ত্র সহ ফেরত আসবেন এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন। কাজেই এবং যখন আমরা কেরানীগঞ্জ গেলাম, তখন তো কেরানীগঞ্জ মুক্ত এলাকা, পাকিস্তানি সামরিক বাহিনী আসেনি। তখন দেখলাম যে বিকেলবেলা আমাদের যারা ছাত্র তরুণ, তাদেরকে কতিপয় সৈনিক যারা ব্যারাক ছেড়ে এসছে অথবা পুলিশ হবে হয়তো, তারা ট্রেনিং দিচ্ছে এবং তাদের অনেকেই গেঞ্জি গায়ে, কিন্তু প্যান্টটা হচ্ছে খাকি। তারা যারা যুবক, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কীভাবে রাইফেল কী করতে হবে, কীভাবে গ্রেনেড কী করতে হবে, কীভাবে সিভিল ডিফেন্স যদি পড়ে যায় কী করতে হবে, সেগুলো তারা ট্রেনিং দিচ্ছে। প্রতিরোধ তো 25শে মার্চ রাত থেকে শুরু হয়েছে। 25শে মার্চ বললেন ঢাকায় একটা হত্যাযজ্ঞ, নরকীয় একটা হত্যাযজ্ঞ চালিয়েছে। তারপরে 29 মার্চ বরিশাল চলে গেলেন, আপনার গ্রামের বাড়ি। এই 25 থেকে 29শে মার্চ এর ভিতরে কি ঢাকায় আর কোনো এরকম কোনো মিশন চালিয়েছে কিনা পাকিস্তানি হানাদার বাহিনী? পাকিস্তানি হানাদার বাহিনী তো কারফিউ, ইভেন তারা কারফিউর ভিতরেও তারা মানে গোলাগুলি এবং অগ্নিসংযোগ করেছে। আর কারফিউর সময় তো তারা যা করেছে সেটা তো বর্ণনা করা যায় না। এবং প্রতি রাতেই আমরা যতদিন ঢাকায় ছিলাম, যে আমরা ঘর থেকে দেখতে আদাও আদাও করে আগুন জ্বলছে, মানে ডাইনে বায়ে উত্তরে পশ্চিমে সব জায়গাতেই আগুনের ইটা দেখেছি। আমাদের বাসার উত্তর দিকে একটু কম আগুন দেখেছি, ওদিকে সংসদ ভবন ছিল, ক্যান্টনমেন্ট ছিল, হয়তো সেখানে আগুন ওদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সব দিকেই গোলাগুলির শব্দ, গুলি হচ্ছে, একটানে গুলি হচ্ছে, কখনো কখনো যেগুলি আকাশ লাল হয়ে যাচ্ছে, এটা ট্রেসার বুলেট পরে জেনেছিলাম, যেগুলো ওগুলো উপরে ছুঁড়ে সেটা বাস্ট হয়ে যায়, পুরো আলোকিত হয়ে যায়, সেটা দেখে দেখে তারা আগুন দিচ্ছে, গুলি করছে। এটা প্রতিদিন মানে কারফিউ মানে হওয়ার পর থেকে এটা শুনেছি। আর রাত্রে তো দেখা যাচ্ছে লাল আগুন দেখা যাচ্ছে, আর বিকেলবেলা ধোঁয়া দেখেছি, কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে, সেরকম। 29শে মার্চ যখন বরিশাল পৌঁছালেন, তখন সে জায়গার অবস্থাটা আসলে কী ছিল? সেখানেও কি নরকীয় হত্যাযজ্ঞ, পাক হানাদার বাহিনীর যে নরকীয়টা, সেটা কি সেখানেও টাচ করতে পেরেছিল, সেখানেও পৌঁছেছিল? বরিশালে আমাদের বুলাদিতে আমরা পৌঁছেছি এপ্রিলের 1 বা 2 তারিখে, হয় তাই, এটা ঠিক মনে নেই। সেখানে গিয়ে শুনলাম যে বরিশাল শহর তখন স্বাধীন। মেজর জলিল এবং তৎকালীন MNA জনাব মঞ্জুর নিজেকে অস্থায়ী প্রেসিডেন্ট এবং মেজর জলিল অস্থায়ী সামরিক প্রধান হিসেবে শপথ নিয়েছেন। বাংলাদেশের পতাকা সার্কিট হাউস ময়দানে বঙ্গবন্ধু নামে শপথ নিয়েছেন। তা মেজর জলিল জেনারেল জিয়ার মতোই, মানে মেজর জিয়ারও তিনিও ওখানে স্বাধীনতা ঘোষণা করেছেন যে, এবং বরিশালে একটা অস্থায়ী সরকার তারা করেছিলেন, সদর রোডে একটা বাড়িতে অস্থায়ী সরকারের হেডকোয়ার্টার। এগুলো শুনেছি বরিশাল থেকে। আমাদের যারা ওখানকার বয়োজ্যেষ্ঠ, আমার চাচা মামা, তারা এসে বললেন যে বরিশাল থেকে ইনস্ট্রাকশন এসছে, আমরা স্বাধীন। এবং আমাদের ওই সময় বুলাদি থানা মানে স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা ছিল, এবং ওখানকার যারা পুলিশ তারা সবাই স্বাধীন বাংলার সরকারের অনুগত, সেভাবে তারা শপথ নিয়েছে। এবং একটা টেলিগ্রাম এসছে বললো। ওখানে গিয়ে শুনলাম বুলাদি থানাতে যে 25শে মার্চ রাতে, রাত 12টা পরে 26শে মার্চ টেলিগ্রাম এসছে যে স্বাধীনতা ঘোষণা। নিচে লেখা আছে বঙ্গবন্ধু, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নামে
একটা স্বাধীনতা ঘোষণা টেলিগ্রাম এসছে। সম্ভবত এটা পুলিশ হেডকোয়ার্টার বা বিডিআর হেডকোয়ার্টার থেকে এসছে, তারা আমার মনে নেই। এটা আমাদেরকে আমরা ঢাকা থেকে যখন আমরা আসছি আমরা কনফার্ম করেছি যে বেতারে শুনেছি স্বাধীনতা ঘোষণা। তখন তো ওখানে গ্রামাঞ্চলে এত বেশি ট্রানজিস্টার, কেউ কেউ শুনেছে কেউ শুনেনি। এখন এই থানা থেকে বলল পুলিশটা স্বাধীনতা ঘোষণা হয়েছে, তখন সবাই মোটামুটি একেবারে নিশ্চিত স্বাধীনতা হয়েছে। তখনও পর্যন্ত তো ওই গ্রামে আমি যেই গ্রামে ছিলাম চারিদিকে নদী। পাকিস্তানিরা বরিশাল শহরে আসছে 25শে এপ্রিল, এবং গানবোটগুলো যখন আমাদের গ্রামের বাড়ির সামনে নদী দিয়ে যেতে হয়, যখন গানবোটগুলো যায় আমরা ভেবেছিলাম যে এটা মুক্তি বাহিনীর গানবোট কিনা, কিছু পাকিস্তানের পতাকা। তখন আমরা একটু উদ্বিগ্ন হলাম যে তাহলে কি বরিশাল স্বাধীন রাখতে পারছি না। কিছুক্ষণ পরেই ওই গানবোটগুলো সম্ভবত ওই যে একটা নদীর একটা খুব শার্প বাঁক আছে বরিশাল যাওয়ার পথে, ওখানে খুব গোলাগুলি আওয়াজ শুনলাম। সম্ভবত ওইখানকার যারা আমাদের মানে ঢাকা থেকে আগত পুলিশ বা এরা ওখানে নদী পাহাড় আছে, তারা গুলি করেছিল গানবোটের উপরে, এবং সেই কারণে তারা একটা পাল্টা তারা ওখানে গোলাগুলি করেছে, এবং গোলাগুলি করে তারা পরে পৌঁছেছিল বরিশালে। এই দিক থেকে তারা বরিশালে গিয়েছে, এবং পরে হেলিকপ্টার থেকে নেমেছে। যখন ওই গানবোটগুলো এই প্রতিরোধটাগুলো ভেঙে তারা পৌঁছতে পেরেছে, তখন তারা হেলিকপ্টারের মাধ্যমে এখানে মানে চারিদিক থেকে আক্রমণ করে তারা বরিশাল শহরকে দখল করেছে। তো এর আগেই মেজর জলিল এবং মেজর জেনারেল মঞ্জুর বলেছে আমরা সুন্দরবনের দিকে চলে যাচ্ছি, আপনারা এখানে থাকেন, গ্রামে চলে যান। আমরা যখন 25শে এপ্রিল পাক বাহিনী আসে, তখন তো ইতিমধ্যেই স্বাধীন বাংলার সরকার গঠিত হয়েছে। অস্থায়ী সরকারের কাছ থেকে আমরা ইনস্ট্রাকশন নিয়ে আসি, অস্ত্রশস্ত্র নিয়ে আসি, আপনারা গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকুন, সবার মধ্যে একটা যোগাযোগ রাখুন। ধন্যবাদ আপনাকে শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই বিশেষ আয়োজনে আমাদের সাথে উপস্থিত ছিল ডাক্তার মোস্তাক হোসেন, যিনি 1971 সালের 25শে মার্চ ঢাকায় অবস্থান করছিল। তার কাছ থেকে আমরা সরাসরি জানার চেষ্টা করলাম কি ঘটেছিল সেদিন রাত্রে, পাখানাদার বাহিনী কি করেছিল নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর। বয়সে যারা তরুণ ছিল, স্কুল শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী ছিল, তারা কোনো প্রতিরোধ ব্যবস্থা করে তুলেছিল কিনা সে বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করলাম। সামনে আরও নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কাউকে নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সে পর্যন্ত সকলেই দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।